কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রিজু দত্ত এবং আমি কুণাল ঘোষ। একটা বিষয় ক্রমশ সীমা ছাড়াচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, তারা যত বেশি বুঝতে পারছে যে তাদের পরাজয় একদম নিশ্চিত, তত বেশি নোক দাঁত বার করে সম্পূর্ণ অনৈতিকভাবে ব্যাকডোর পলিটিক্স, কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ, কখনো নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। এবং সেটা আমরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু তাদের যে ব্যবহার করা হচ্ছে তারা সব সীমা অতিক্রম করে যাচ্ছে, চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে, দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে। আমরা 3টে ভিডিও আপনাদের দেখাবো, দেখে আমি বিষয়টায় ফিরছি। এরকম মারধর, এরকম ডান্ডালি, এরকম মারধরটা কিসের জন্য? গ্রামের ভিতরে ঢুকে মারধর করে রে? তুমি কোথা থেকে এলে দাদা? তুমি কোথা থেকে এলে? আমি একটা কলকাতা থেকে আসছি। কিসের জন্য মারলো তোমাকে পুলিশ? আমি সেই জানি না, এতটাই মারতো। তোমার বাড়ি এখানে? তোমার বাড়িটা কোথায়? এখানে সামনে বাড়ি? আমার ভাই তো। তোমার ভাই? কোন লোক মারলো? যাবো না রে মারা আমার ভিতর রাস্তা এখন রাত 12:14। আমাদের এলাকার ভিতরে পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ঢুকেছে, পুরো গ্রাম অঞ্চল পুরো। এখানে কোনো কিছু ঝুটঝামেল নেই, কিছু নেই। রাত 12:15 এখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে পুরো আমাদের, মানে পুরো গ্রাম অঞ্চল। এটা পুরো ভিতরে কোনো গন্ডগোল বা কিছু ঝুটঝামেলা কিছু নেই। তাও রাত এত গ্রামের ভেতরে দেখো, পুলিশ দেখো, পুরো কেন্দ্র বাহিনী। এর সঙ্গে একজন কেউ গ্রামের কেউ আছে মনে হচ্ছে, মানে এদেরকে পথ দেখাচ্ছে, কেউ জানাশোনা কেউ লোক হবে। আমার হাতে খুলো সাইডটা। দেখুন, এই কেন্দ্রীয় বাহিনী সব সীমা অতিক্রম করে দমন পীড়ন, অত্যাচার, ভয় দেখানো, সন্ত্রাসের আর একটা চেহারা হয়ে উঠেছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করছে না, সাধারণ মানুষকে পর্যন্ত হয়রানি করছে। এবং কেউ কেউ কোনো কোনো জায়গায় তো অভিযোগ আসছে, যাতায়াতের পথে কেন্দ্রীয় বাহিনীর কোনো কোনো জওয়ান বলে যাচ্ছেন ভোটটা কিন্তু বিজেপিকে দেবেন। এসব করে হবে না। তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক আসন পেয়ে জিততে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো রাজ্য পরিচালনার দায়িত্বে ফিরছেন। কিন্তু আমাদের প্রশ্ন, আর কত নিচে নামবে বিজেপি? সিবিআই, ইডি, এনআইএ আমাদের ক্যান্ডিডেটদের টার্গেট করে করে। ঠিক এই সময় তোমাদের পশ্চিমবঙ্গে ভোট চলছে, প্র্যাকটিক্যালি বয়স্কদের ভোট শুরু হয়ে গেছে। কটা দিন তার মধ্যে ক্যান্ডিডেটদের নোটিশ দেয়া, ক্যান্ডিডেটদের ডেকে পাঠানো, তো কার বাড়িতে রেড, একটা ভয়ের পরিবেশ তৈরি করা। এটা হচ্ছে বিজেপি বুঝে গেছে হারবে, রাগ, অবসাদ, আক্রোশ থেকে লেঠেল বাহিনীকে নামিয়ে। আপনারা ভিডিওটা দেখলেন, কোথাও কোনো গন্ডগোল নেই, একটা শান্ত গ্রাম। রাত 12টার পর কেন্দ্রীয় বাহিনী সেই জায়গাটায় ঘুরে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। কেন যাবে?
যেখানে কোনো গন্ডগোল নেই, শান্তিপূর্ণ একটা গ্রাম ঘুমোচ্ছে, সেখানে ওই বুটের শব্দ, অস্ত্রের আওয়াজ, কিসের কারণে? তার সঙ্গে সঙ্গে অভিযোগ আসছে, আমাদের পার্টি খুব সিরিয়াসলি বিষয়টা দেখছে, এই বিজেপি, সিপিএম আর কংগ্রেস এবং কোথাও কোথাও তিনটো করে প্রার্থী নিজেরা কোঅর্ডিনেশন রেখে তৃণমূল কর্মীদের নাম, যারা ভোট করেন জেনুইন, তারা নাম দিচ্ছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের অবজারভারদের কাছে নির্বাচন কমিশনে এই এলাকা দিয়ে রুট মার্চ করান, ম্যাপ করে করে দিচ্ছে। যে জায়গাটায় বিজেপির সংগঠন নেই, যে জায়গাটা গোহারা হারবে, সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে কি ভাবে ইউজ করা যায় তার একাধিক নথি কিন্তু আমাদের হাতে চলে এসছে। আমরা যথাসময়ে সেগুলো সমস্ত আপনাদের সামনে আনবো এবং সেগুলো যাতে বাকিরা আপনাদের মাধ্যমে দেখতে পান, আমরা তার ব্যবস্থা করব। কিন্তু মানে এইভাবে একেবারে দিয়ে ম্যাপ করে করে জমা দিচ্ছে এবং ভোটের আগে আমাদের যারা জেনুইন এজেন্ট, যারা বুথ সংগঠক, যারা দক্ষ এজেন্ট, যারা বাইরের ভুয়ো ভোটার ভোট দিতে এলে ধরে ফেলবে, পাড়ার মানুষকে চেনে, তাদেরকে এই বিরোধীরা তাদের লিস্টে নাম দিয়ে অ্যারেস্ট করাবার চেষ্টা করছে। এসব করে হবে না, তৃণমূলকে এসব করে হারানো যাবে না, বাংলার মানুষকে এসব করে ভয় দেখিয়ে বাংলা জয় এই ব্যাকডোর পলিটিক্স দিয়ে হয় না। কিন্তু ওরা সেটা করছে। কোথাও খবর আসছে রাতে টাকা বিলি করছে, কোথাও খবর আসছে মাংস বিলি করছে। 5 বছর যাদের দেখা যায়নি, যারা বাংলার টাকা বন্ধ করে রেখেছে, যারা বাঙালি মনীষীদের অপমানের পর অপমান করে যাচ্ছে। গতকালও যোগী আদিত্যনাথ বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন নাকি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির নামটা ভুলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে ফেলেছেন। আর অন্যদিকে এই সন্ত্রাস ভয়ের মহল তৈরি করছে। ভোটার লিস্ট থেকে জেনুইন ভোটার বাদ দিতে গেছে, মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন, অভিষেক প্রতিবাদ করেছেন। যখন দেখতে পাচ্ছে মুখ্যমন্ত্রী যেভাবে সুপ্রিম কোর্ট করেছেন এবং সুপ্রিম কোর্ট শেষ দিন পর্যন্ত নাম তোলার ব্যবস্থা করেছেন, অনেক মানুষের নাম ইতিমধ্যে ঢুকেছে, এবার কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার শুরু হয়েছে। তার পরের ধাপ যেটা আমরা আশঙ্কা করছি বা খবর আসছে, আমাদের জেনুইন বুথ কর্মী, এজেন্ট, সংগঠক, তাদের নাম দিয়ে ইলেকশন কমিশনের থ্রু পুলিশকে ইনস্ট্রাকশন পাঠানো হবে, বিশেষ করে একদম ভোটের আগের দিন 48 ঘন্টা আগে থেকে, যে এদেরকে সরিয়ে দাও, এদেরকে ডাকো, এদেরকে থ্রেট করো, এদেরকে এলাকা থেকে সরিয়ে দাও, দরকার হলে আটকে রাখো, ডিটেইন করো। নির্বাচন কমিশন তো দালাল, এজেন্ট, দলদাস, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকেও এখন বিজেপির জমিদাররা লেঠেল বাহিনীর মতো ব্যবহার করছেন। এর যোগ্য জবাব কিন্তু যাবে। মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবেন। আর যে এলাকায় যে গদ্দার বাংলায় থেকে বাংলার খেয়ে বাংলার পরে বাংলার সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বঙ্গ বিরোধী শক্তি, যারা বাংলার অধিকার, বাংলার আত্মসম্মান ধুলোয় লুটিয়ে দিতে চাইছে, তাদের হাত শক্তিশালী করছেন, এদের আমরা চিহ্নিত করে রাখছি। গণতান্ত্রিক এবং আইনি পদ্ধতিতে এদের ব্যবস্থা হবে। এবার আমি রিজু দত্তকে অনুরোধ করব, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে নন্দীগ্রাম কেন্দ্রিক। রিজু, আপনাদের বিষয়টি বলছেন। আমি ধন্যবাদ জানাই দলের সাধারণ সম্পাদক এবং অন্যতম মুখপাত্র শ্রী কুণাল ঘোষ। তিনি বিস্তারিত বলেছেন কিভাবে কেন্দ্র সংস্থাগুলোকে লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করছে বিজেপি বাংলার কে দখল করার জন্য, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জিততে পারবে না বলে। কিন্তু আমি একটা অন্য প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরতে চাই।
সম্প্রতিকালে আপনারা জানেন একটা মহিলা সংরক্ষণ বিল এনেছিল বিজেপি, যে বিলের আড়ালে একটা ষড়যন্ত্র হয়েছিল ভারতবর্ষের পলিটিক্যাল ম্যাপটাকে বদলে দেওয়ার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই বিল আটকে দেয়। এবং তারপর থেকেই দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির তাবড় তাবড় নেতারা বলা শুরু করেছেন যে বিরোধীরা নাকি মহিলা বিরোধী, মহিলাদের সম্মান দেয় না, মহিলাদের সুরক্ষার সম্মানের সব দায়িত্ব বিজেপির ঘাড়ে, মহিলাদের একমাত্র সম্মান দেয় বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ আর বিজেপির নেতারা। তাই আপনাদের প্রথমে একটা ছবি দেখাই, এই ছবিটা একটু ভালো করে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে বসে আছেন বাবু হয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার পাশে এই যে ব্যক্তিকে দেখছেন এই ব্যক্তির নাম প্রলয় পাল, আর এখানে যিনি দাঁড়িয়ে আছেন মাস্ক পরে তিনি হচ্ছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো কেন্দ্রের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তো এই প্রলয় পাল কে? এই প্রলয় পাল নন্দীগ্রামের স্বঘোষিত বিজেপির নেতা, শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী, শুভেন্দু অধিকারীর সাথে এক থালায় ভাত খায়, শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্ট। এবং এবার আপনাদের একটা কথা বলি, এ হচ্ছে শুভেন্দুর যত রকম কাজ এই করে। সম্প্রতিকালে আমাদের কাছে, আমরা সেই ভিডিও আপনাদের দেখাতে পারবো না কারণ এটা আমাদের রুচিতে বাঁধে, একটি ভিডিও আমাদের কাছে এসেছে যেটা এখন ভাইরাল হয়ে গেছে, যেখানে এই প্রলয় পাল নন্দীগ্রামের বিভিন্ন মহিলাকে কুপ্রস্তাব দিচ্ছে, কুমন্তব্য করছে, অশ্লীল ভাষায় কথা বলছে, এবং শুধু তাই নয়, আমার বলতে পর্যন্ত লজ্জা লাগছে, নিজের গোপনাঙ্গের ছবি পাঠাচ্ছে নন্দীগ্রামের মহিলাদের। আমরা ভিডিওটা দেখাতে পাচ্ছি না কারণ দেখানোর মতো নয়। এই সেই প্রলয় পাল যে কিছুদিন আগে বলেছিল, যখন নন্দীগ্রামের হিন্দু মহিলারা জগন্নাথ ধামে নারায়ণের দর্শন করতে গেছিলেন, এই প্রলয় পাল বলেছিল যে এদের স্বামীরা তো বাইরে থাকে, তৃণমূলের নেতাদের সাথে দর্শনে গেছে, প্রেগনেন্ট হয়ে গেলে বলতে আসবি না। ভাবুন, এই হচ্ছে এদের নারী সুরক্ষা, এই হচ্ছে এদের নারী সম্মান, এই হচ্ছে এদের মহিলাদের প্রতি এদের দায়বদ্ধতা। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে আছে যে ব্যক্তি, সে কুমন্তব্য, কুপ্রস্তাব, অসভ্য কথাবার্তা, তার সাথে ফটো এবং ভিডিও করে নিজের গোপনাঙ্গের ছবি পাঠাচ্ছে আর ভিডিও পাঠাচ্ছে। ভাবতে পারছেন? এই সেই বিজেপি যার নয়নের মণি হচ্ছে বৃজভূষণ শরণ সিং, কুলদীপ সেঙ্গার, প্রজ্জ্বল রাভান্না, আর তারপরে এই প্রলয় পাল। আমরা তো আরেকটা খবর পাচ্ছি, সূত্র মারফত খবর, যে ঝাড়গ্রামের বিজেপির প্রার্থী, সে নাকি রাগিনী বলে কোন মহিলাকে পার্টি অফিসে উল্টোপাল্টা কাজকর্ম করে তারপর তাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে, এখন নাকি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই সব খবর আসছে। আপনি বুঝতে পারছেন, যারা নারী সুরক্ষা নিয়ে কথা বলছে তাদের নেতাদের হচ্ছে এই চরিত্র। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিজেপির সবকটা নেতা দুশ্চরিত্র, লম্পট, অসভ্য, এরা আপাদ মস্তক একটা নারী বিদ্বেষী দল। আর যদি ক্ষমতায় কোনো মহিলাকে দেখে তাহলে তো এরা সহ্য করতে পারে না, এদের গায়ে চুলকুনি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, মহুয়া মৈত্র থেকে শুরু করে, সাগরিকা ঘোষ থেকে শুরু করে, সায়নী ঘোষ থেকে শুরু করে, কোনো মহিলা যদি নিজের শিরদাঁড়া সোজা করে ক্ষমতায় দাঁড়িয়ে থাকে নিজের যোগ্যতায়, তাহলে এরা সহ্য করতে পারে না। আর যারা দুর্বল, যারা ঘরের বউ, তাদেরকে কুপ্রস্তাব, অশালীন মন্তব্য, অসভ্য কথাবার্তা আর গোপনাঙ্গের ছবি। এই হচ্ছে বিজেপির মহিলা সুরক্ষা, নারী সম্মান। এটাকে তুলে ধরা খুব জরুরি ছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার মা বোনেদের চোখ খুলে গেছে। আপনারা যদি যাচাই করেন তাহলে দেখবেন যে 91 লক্ষ বাঙালির নাম নির্বাচন কমিশন, মানে বিজেপির কমিশন, কেটে উড়িয়ে দিয়েছে। তার মধ্যে 61 লক্ষ নাম মহিলাদের নাম কেটে উড়িয়ে দিয়েছে বিজেপি কমিশন।
মহিলাদের লোকসভায়, রাজ্যসভায়, বিধানসভায় কোনো সংরক্ষণ দেয় না। সবচেয়ে বেশি লোকসভায় যদি মহিলা সংরক্ষণ থাকে সেটা তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি দিয়েছেন। মহিলাদের জন্য এরা কোনো কিচ্ছু করে না। পুরনো বিলে লুকিয়ে লুকিয়ে দেশের পলিটিক্যাল ম্যাপ বদলাতে একটা নাটক করেছিল, সেটাও মমতা ব্যানার্জি আটকে দিয়েছে। আর তারপরে বিজেপির নেতাদের এই অবস্থা। আর তারা আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে গল্প করছে, খাচ্ছে। আর এর সাথে এটাও বলি, বিজেপির আইটি সেলের মাথা অমিত মালব্য, যিনি বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটির ধর্ষকদের আইটি সেলে ঢুকিয়েছিল, তার প্রচুর টুইট আছে এখনো আমাদের কাছে বা সংবাদ মাধ্যমের কাছেও, যেখানে তিনি অনেক রকম নোংরা নোংরা কথা বলেছেন এবং দিল্লিতে তাকে পর্ন পেডলার হিসেবে তিনি পরিচিত। বিজেপির আইটি সেল হেড অমিত মালব্য। আর এই বিজেপি নারী সুরক্ষা এবং নারী সম্মানের কথা বলছে। বাংলার মা বোনেরা, ঠিক যেমন কুণালদা বললেন, বাংলার মা বোনেরা এদের যোগ্য জবাব দেবে 4 মার্চ। ধূলিসাৎ হয়ে যাবে বিজেপি। এই বিজেপি বলে আর কিছু থাকবে না বাংলার মাটিতে। আর বাংলার মা বোনেদের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য ক্ষমতায় আসবেন এবং মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। আমরা একটি বিষয়ে আমরা একটু সকলকে সতর্ক করে দিচ্ছি যে বিজেপির বেশ কিছু নেতা বিজেপি সুপরিকল্পিতভাবে একাধিক কেন্দ্রে ওই অমুক টাকা দেয়া হবে, আমরা ক্ষমতা এলে এত টাকা দেব বলে ফর্ম ফিল আপ করাচ্ছে আর আপনাদের ডেটা কালেকশন করছে। প্রথমে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করেছিলেন ওরা বলেছিল ভিক্ষা এসব নেবেন না। পরবর্তীকালে যখন দেখলো যে এটা মহিলাদের আর্থিক অধিকার, সুরক্ষা, আত্মসম্মানের প্রশ্নে একটা অন্যতম কি ফ্যাক্টর হয়ে উঠছে, তখন এরা অন্য রাজ্যে এটা নকলের চেষ্টা করলো, কিন্তু টাকা দেয়নি এখনো। এবার এসে বলছে আমরা বাড়িয়ে দেবো। ওরা ক্ষমতায় আসবেও না, বাড়াবার কোনো প্রশ্নও নেই। কারণ এখানে এলে বাড়াবো কথাটা বলছে কেন? যে রাজ্যে ওরা আছে সেখানে কেন করে দেখায়নি এখনো। কিন্তু যেটা বিপজ্জনক সেটা হচ্ছে ওদের কিছু কিছু লোক একটা ফর্ম নিয়ে কিছু এলাকায় যাচ্ছে, মা বোনেদের বিভ্রান্ত করে বলছেন আপনারা এটা ফিল আপ করে দিন, আমরা আপনারা ক্ষমতা এলে আপনাদের টাকা দেওয়ার ব্যবস্থা করব। নিজেদের কোনো পার্সোনাল নাম্বার এদের কাছে দেবেন না। বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, কিন্তু কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না। আপনার আধার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার নাম, মোবাইল নাম্বার অন্য কাজে ব্যবহার হতে পারে। আর যে আপনাকে ফর্ম ফিল আপ করছে, দরকার হলে তাকে বসিয়ে রেখে সে লোকটা কে, তার আইডেন্টিটি কি, সে কোন জায়গা থেকে আসছে, স্থানীয় প্রশাসনকে জানান, তাকে দিয়ে লিখিয়ে নিন যে আমি এই ফর্ম বিলি করছি, তার পরিচয়পত্র জেরক্সটা আগে রাখুন। বিভিন্ন অভিযোগ আসছে, কিন্তু সে সম্পর্কটা আজকে আমরা বলছি না, হয়তো দুদিন বাদে আমরা বিষয়টা আরো বলতে বাধ্য হব। যেখানে বিজেপির নেতারা টাকা দেওয়ার নাম করে ফর্ম দিয়ে মহিলাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করিয়ে কোনো ব্যক্তিগত যোগাযোগের কোনো নম্বর অমুক তমুক নিচ্ছে তথ্য, দয়া করে আপনারা সেগুলো দেবেন না। সরকারের লোক ছাড়া সরকারি যে আমাদের কাঠামো আছে, যেখানে আপনি দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, যেখানে আপনি দিয়েছেন কন্যাশ্রী পেয়েছেন, যেখানে আপনি দিয়েছেন যুবসাথী ঢুকেছে, কিন্তু যারা ক্ষমতাতেই নেই আর যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে করেনি, তারা যখন আপনার কাছে গিয়ে মহিলাদের ডিটেলটা নিতে চাইছে, বিভিন্ন তথ্য এবং কমিউনিকেশনের নম্বর ইত্যাদি, দয়া করে দেবেন না। নিজেদের নিরাপত্তার কারণে দেবেন না। একাধিক অভিযোগ আসছে, আমরা এটা সতর্ক করে রাখলাম। এটা শুধু রাজনীতির বিষয় নয়, এটা শুধু রাজনীতির বিষয় নয়। অন্য লোক অন্য জায়গা থেকে অন্য কারণে নানাভাবে যোগাযোগ করতে পারে। দয়া করে এই ভয়ঙ্কর খেলাটার মধ্যে কোনো বিপদে আপনারা যাতে না জড়ান অজান্তে, তাই আপনাদের সতর্ক করলাম। থাকলে করো।
রাকেশ সিং ইকবালপুর থানার ওসি কে বলছেন, দাঁড়াও আমি দেখাচ্ছি না দেখাতে পারবো না। এটা আপনারা একটু প্লে করুন, কি? একটু দেখুন। আরে কি এটা? এটা রাকেশ সিং হ্যাঁ, ইকবালপুর থানার ওসি কে বলছেন, দেখেছেন প্রাণী মেরে ফেলবো, ওকে বলেছে তাকে মেরে ফেলবো, ওসি কে বলেছে তাকে মেরে ফেলবো। হ্যাঁ। সেটাই ঠিক, ওসি ইকবালপুর বলেছে প্রাণী মেরে ফেলবো। দেখুন, আমি বারবার এটা আমরা গত কদিন ধরে আপনাদের বলছিলাম যে স্থানীয় বিজেপি নেতা এবং কর্মীদের বলছি, ভোট এলেই দিল্লির নেতারা তাদের রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার এবং বিপুল টাকায় নানা বিজ্ঞাপন দিয়ে, আপনি দেখতে যাচ্ছেন হয়তো সিনেমা, খুললে দেখবেন একটা বিজেপি বিজ্ঞাপন ঢুকিয়ে বসে আছে। তো এবার নানা রকম আপনি এই যে মহল তৈরি করছে, তাতে কিছু বিজেপির নেতা এবং কিছু বিজেপির কর্মী তারা হঠাৎ নিজেদের একটা বিরাট উত্তেজিত ভেবে ফেলেন এবং তারা তারপর যে প্ররোচনাটা তৈরি করে দেন, ভোটে গোহারা হারার পর কিন্তু সেই নেতাদের দেখা যায় না। যারা দিল্লি থেকে এসে গরমটা খাইয়ে দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু ভোটের ফল বেরোনোর দিন আর তাদের খুঁজে পাওয়া যাবে না। মাঝখান থেকে দেখা যাবে আপনারা কয়েকজন যারা অত্যন্ত বাড়াবাড়ি করেছেন, সেখানে রাকেশ সিং অভিযোগ করছেন, যার কোনো বক্তব্য থাকলে পুলিশকে অভিযোগ করতে পারেন। অভিযোগ করা, হুমকি হামলায় তো তফাৎ আছে। তো এবার নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না, একজন যদি ওসিকে এত বড় হুমকি দেওয়া হয় তাহলে তো তার আইনি ব্যবস্থা হবে। আমরা বারবার বলছি এই বিপদটা ডেকে আনবেন না আপনারা বিজেপির নেতা কর্মীরা। আপনাদের ওই 21 সালেও একটা গরম 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 ভাব এসেছিল, বেলুন ফুস। তারপরে আপনারা লজ্জায় এলাকায় ঢুকতে পারছেন না, এই করতে পারছেন না, তাই করতে পারছেন না। তখন হচ্ছে কি না, পোস্ট পোল ভায়োলেন্স চলছে। আরে প্রি পোল উত্তেজনা যদি আপনি তৈরি করেন, তাহলে পোস্ট পোল কান্নাকাটির কি ভ্যালু আছে? তো প্রি পোল উত্তেজনাটা তৈরি করবেন না, তাহলে পোস্ট পোল কান্নাকাটির পরিবেশটা তৈরি হবে না। তৃণমূল কংগ্রেস অশান্তি চায় না। আমরা জিতছি, আমরা জিতবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার ছিল, আছে এবং থাকবে। আমরা কেন অশান্তি চাইব? কিন্তু আপনারা যখন পায়ে পা দিয়ে ঝগড়া করছেন, এলাকায় দাদাগিরি করছেন, ফলে সর্বস্তরে তো একটা রাগ তৈরি হচ্ছে। এবার আপনারা যখন হারবেন, কেউ কোনোভাবে তার রাগের বহিঃপ্রকাশ হলে সেগুলো আমাদের ঠান্ডা করতেও তো সময় লাগে। প্রি পোল প্ররোচনা দেবেন না, তাহলে পোস্ট পোল কাঁদতে হবে না। একদম পরিষ্কার কথা। ওই যে পোস্ট পোল ভায়োলেন্স আমরা করতে যাই না। আমরা চৈতন্য দেবেন নীতিতে বিশ্বাসী। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কিন্তু যদি লাগাতার প্ররোচনা হয়, এলাকার মানুষ যদি ক্ষিপ্ত হয়ে থাকেন, তাই বিজেপি নেতা এবং কর্মীদের বলবো, এই ভোটের আগে আপনারা 21-এ আবকি বার 200 পার, 24-এ বাংলায় বিজেপির লোকসভা সিট বাড়বে, কমে গেল, তৃণমূল বেড়ে গেল। এসব করবেন না। ভোট আসবে যাবে, বাংলাটা শান্ত আছে, উন্নয়নে আছে, গণতান্ত্রিক রাজ্য। আপনি আপনাদের ভোটে লড়ার কথা ভোটে লড়ুন, কিন্তু তার জন্য রাকেশ সিং ওসিকে হুমকি দেবেন, সেই গরম খেয়ে আবার কোন বিজেপির ক্যাডার সে আর একজন তৃণমূলের ক্যাডারের গায়ে হাত দিয়ে দেবে, যেগুলো হচ্ছে চারপাশে। এগুলো করবেন না। মনে রাখবেন, আপনাদের এই দিল্লির দাদাগিরি অমুক তমুক সব কিন্তু ওই 4 তারিখ, তারপরেরটা কিন্তু সব আমাদের সঙ্গে সুন্দরভাবে থাকতে হবে। অমিত শাহ বলেছেন তৃণমূলের গুন্ডাদেরকে বলছেন যে 23 তারিখ কিছু করার চেষ্টা করলে ব্যবস্থা হবে। অমিত শাহ নিজেই তো লোকাল গুন্ডাদের ভাষায় কথা বলছেন। অমিত শাহ লোকেরাই তো গুন্ডামি করে বেড়াচ্ছেন। অমিত শাহ লোকেরাই তো ওসিকে হুমকি দিচ্ছেন। অমিত শাহ লোকেরাই তো বাইরে থেকে লোক ঢোকাচ্ছেন। এই গুন্ডামির ভাষা, বহিরাগত ঢোকানো, এগুলো তো অমিত শাহরা করছেন। যাদেরকে বাইরে থেকে ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে ভোট দিতে পাঠাচ্ছেন, আমরা তো বারবার তাদের বলছি, ভাই আপনারা এইসব পাল্লায় পড়বেন না। এখানে কোনো বুথে যদি ধরা পড়েন না, অন্য রাজ্যের ভোটার জাল কিছু নথি নিয়ে এখানে ভোট দিতে এসছেন বিজেপির কথায়, বাড়িতে বলে আসবেন, ফিরতে দেরি হবে, অসুবিধা হবে ফিরতে। আইন আদালত
প্রশাসন আছে, এসব কাটিয়ে তো ফিরতে হবে। একজন যদি ওই রকম বাইরের লোককে কোনো বুথে ধরা যায়, যথাযথ ব্যবস্থা হবে। এবং এই উত্তেজনাগুলো অমিত শাহরা ছড়াচ্ছেন তৃণমূলের গুন্ডাদের যদি দেখা যায়। আরে কোথায় তৃণমূলের গুন্ডা? যারা বাইরে গুন্ডা বলে পরিচিত তারাই তো এখন ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতায় ভাষণ মারতে আসছে, বাংলায় ভাষণ মারতে আসছে। তৃণমূল 21 সালে কি করেছিলেন অমিত শাহ? লজ্জা করে না বলতে? আব কি বার 200 বার। ভোটের পরের দিনও কোনো অভিযোগ করেননি, ভেবেছিলেন জিতছেন, হেরে যাওয়ার পর কান্না শুরু হয়েছে। অভিযোগ কিন্তু ভোট নিয়ে কোনো অভিযোগ 21 সালে ভোটের পরের দিন কিন্তু কোনো অভিযোগ ছিল না। তখন আপনারা ভেবেছিলেন আপনারা জিতে গেছেন। আপনারা অভিযোগ শুরু করেছেন রেজাল্ট বেরোবার পর, হারার পর। আবার সেই পুনরাবৃত্তি ঘটতে চলেছে। ন্যাড়া একবার বেলতলায় যায়, অমিত শাহ বারবার বেলতলায় যায়। আরে উনি তো লোকাল গুন্ডার ভাষায় কথা বলছেন, ওনার ভাষায় উনি কথা বলছেন। বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব দেবেন। একটা ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ট্রেড ইউনিয়ন অফিসে বসে আছেন, পাশে একজন আর্মস নিয়ে বসে আছেন। এটা তো দেখে বলতে হবে। ওরা তো এগুলোই করে বেড়াচ্ছে। যাদের মিছিল থেকে দুমদুম করে গুলি ছোড়ে তারা আবার কি করবে? দেখুন, কুণালদা যেটা বললেন আমি তার সূত্র ধরেই বলি। বিজেপির কর্মীদের একটা বেসিক কথা বলতে চাই। আপনাদের পূর্ব অভিজ্ঞতা আছে যে ভোটের রেজাল্টের দিন 12টার পরে আপনাদের লোকাল নেতা থেকে শুরু করে সবার ফোন সুইচ অফ হয়ে যায়। আর যে বহিরাগত নেতাগুলো আসে তার আগেই চার্টার্ড ফ্লাইট করে দিল্লি ফেরত চলে যায়। তৃণমূল ছিল, আছে, থাকবে। মমতাদি ছিলেন, আছেন, থাকবেন। আর তৃণমূলে সবার কিন্তু ফোন খোলা থাকবে। এমন কিছু করতে যাবেন না যাতে, যেটা কুণালদা বললেন, আমরা কিছুই চাই না, কিন্তু নিউটনের একটা থার্ড ল তো আছে। আমাদেরও তো আমাদের কর্মীদের আবেগকে সম্মান দিতে হবে। আপনারা একধার সে পিটবেন, যেহেতু এখন মণিপুরে আগুন জ্বলছে, ওখানে 29,000 সিআরপিএফ, আর বাংলার ভোটের জন্য 2,40,000 সাঁজোয়া গাড়ি চলছে বাংলায়। এই সাঁজোয়া গাড়ি পেহেলগামে থাকলে তো আর ভারতীয়দের, জঙ্গিদের হাতে খুন হতে হতো না। বাংলার মানুষ মারা গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আমরা এখন রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করি, বহু বছর রবীন্দ্রসঙ্গীত শুনেছি। আগামী দিনে এবার কিন্তু রবীন্দ্রনাথকে ফিউশন হিসেবে ডিজেতে শোনানো হবে। তো সেই জন্যই আমি বলছি যে গণতন্ত্রের মধ্যে থাকুন, সম্মান দিলে সম্মান পাবেন, এমন কোনো বাড়াবাড়ি করবেন না যাতে অসুবিধা হয়। আরে আমরা রবীন্দ্রসঙ্গীত শোনানোর পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে তো এখন স্বরলিপি অনুযায়ী সেই পুরনো নিয়মটা নেই। ফলে রিমিক্স, ডিজের সঙ্গে, এগুলো সব কিন্তু এবার শোনার জন্য তৈরি থাকতে হবে। যদি আপনারা এই ভাষায় কথা বলেন তাহলে আমরাও নতুন ধরনের একটা প্রেজেন্টেশনে রবীন্দ্রসঙ্গীত শোনাবো। কুণালদা, জয় কামদার নিয়ে কি শাসক দলের অস্বস্তি বাড়ছে? জয় কামদার, যার সঙ্গে একাধিক শাসক দলের নেতা তাদের ঘনিষ্ঠতার প্রমাণ ইডি পেয়েছে বলে ইডি হচ্ছে বিজেপির শাখা সংগঠন হিসেবে আপাতত বিজেপি ব্যবহার করছে। ফলে তৃণমূল যদি এর সঙ্গে কোনো রাজনীতি বা রাজনৈতিক নেতার কোনো বিষয় নয়। এটা ইডি এখন তৃণমূলকে মেলাইন করার জন্য কি ধরনের খবর খাওয়াচ্ছে, সূত্র আবার কি সূত্র? ইডির কিছু বলা থাকলে প্রেস রিলিজ দিক। ইডির যদি সত্যি কিছু বলার থাকে প্রেস রিলিজ দেবে। তো সুতরাং এর সঙ্গে তৃণমূলের বিড়ম্বনার কোথাও কোনো সম্পর্ক নেই। বিজেপি এত কিছু করছে, সিবিআই, ইডি, এনআইএ, নির্বাচন কমিশন, ভোটার তালিকা থেকে ভোট কাটা, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে গুন্ডামি, সমস্ত কিছু করার পরও আমরা বলছি মানুষের আশীর্বাদে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস আগের থেকে পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, আগের থেকে নাম্বার অফ সিট বাড়বে, এবং প্রত্যেকটা সিটে আগের থেকে আমাদের জয়ের ডিফারেন্স বাড়বে। শেখ সুফিয়ানের জামাই, তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি পঞ্চায়েত প্রধান, বলা হচ্ছে তিনি ভোটারদের প্রভাবিত করছেন। তো ভোটারদের প্রভাবিত যখন নির্মলা সীতারামন, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এত টাকা দেয়া হবে বলে ভোটের মধ্যে করছেন, আগে তো তাকে গ্রেপ্তার করা উচিত। অর্থমন্ত্রী নিজে যদি টাকা বিলোনোর প্রতিশ্রুতি দেন বা সেই প্রচারে যুক্ত হন, তো তাকে গ্রেপ্তার করা উচিত।
নন্দীগ্রামে জমি কাঁপছে, সেই কারণে এই ধরনের কাণ্ড কারখানাগুলো করা হচ্ছে। সূত্র ধরেই আরেকটা কথা বলি, যে এই যে নির্মলা সীতারামনের উদাহরণ কুণাল দা দিলেন, আপনারা একবার মানিকতলায় যাচ্ছেন না কেন? তাপস রায় ভোট প্রচারে ব্যাট বিলি করছে, বল বিলি করছে, টাকা বিলি করছে, সেগুলো ওদেরকে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না? আর রইল নন্দীগ্রামের কথা, নন্দীগ্রামের মানুষ পাপ মুক্ত হতে চাইছে, পাপ মুক্ত হতে চাইছে, অপবিত্র থেকে পবিত্র হতে চাইছে। তিনি বলছেন ভোট শান্তিতে করবেন, তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন এবং রাজ্য পুলিশের জন্য ওয়েট করতে বারণ করছেন, নিজেদের অ্যাকশন নিতে বলছেন। পাশাপাশি ভুয়ো ভোটার যদি আরে নিজেদের অ্যাকশন নিতে বলছে, মানে রাস্তা চেনে না, বাড়ি ফিরবে কি করে তারপর? জ্ঞানেশ কুমার একটা অমিত শাহের দলদাস, হ্যাঁ, উনি কি নিরপেক্ষ? এটা নিরপেক্ষ ভোট হচ্ছে? গোটা রাষ্ট্রযন্ত্রটাকে নির্বাচন কমিশনটা বিজেপি শাখা সংগঠন হিসেবে কাজ করছে। তৃণমূল লড়ছে বাংলার মানুষের ভরসায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে লড়ছে ইলেকশন, বাংলার মানুষের আশীর্বাদে লড়ছেন, দুয়ায় লড়ছেন। সেখানে জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় বাহিনীকে যদি বলে রাখে যে পুলিশের জন্য ওয়েট করতে হবে না, নিজেরাই ঢুকে যাবেন, তো মানে কি? বাইরের থেকে আসছে ছেলেগুলো, সে বেচারারা বাড়ি ফিরবে কি করে? নির্বাচন কমিশন বললো ঢুকে যান, ঢুকে গেল, তারপর কোন দিকে বেরোনোর রাস্তা, কোন দিকে পুকুর, সে পর্যন্ত চেনে না। এই ধরনের কথাবার্তাগুলো, এই ধরনের অশান্তিগুলো কিন্তু করে যাচ্ছে এই এই অমিত শাহ, জ্ঞানেশ কুমার, তাদের এই ধরনের কথাবার্তা, ইন্ধন দেয়া, প্ররোচনা দেয়া, এর থেকেই জটিলতাগুলো বাড়ছে। আধিকারিকদের ফোন বন্ধ থাকলেও সেটা তারা ব্যবস্থা নেবে, তারা নজর রাখবে যেন ফোন যেন কারোর বন্ধ না হয়, আধিকারিকদের করতে হবে। তো তাদের ব্যাপার, ওদের আধিকারিক, ওদের লোক, মানে লোক কি করবে না করবে, আর আধিকারিকদের ফোন বন্ধ থাকবেই বা কেন, সে তাদের ব্যাপার। আমাদের একটাই বক্তব্য, জ্ঞানেশ কুমার যদি বলে থাকেন নির্বাচনটা এমন ভাবে করাবেন আধিকারিকদের ফোন বন্ধ থাকবে না, থাকবে না, রেজাল্টের পর যেন বিজেপি নেতাদের ফোনগুলো বন্ধ না থাকে, 4 তারিখে দুপুরের পর যেন বিজেপি নেতাদের ফোন বন্ধ না থাকে, এবং বিজেপি কর্মীরা তারপর ফোন করে নেতাদের ফোনে পাবে না, আর তৃণমূলের হেল্পলাইনেই ফোন করবেন, আমরা আছি, তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বিজেপির আগে গ্যারান্টি দিন বিজেপির নেতারা 4 তারিখের পর থেকে ফোন খোলা রাখবেন। নির্বাচন কমিশন মোটর বাইক নিয়ে একটা খুব ইন্টারেস্টিং সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষ, আমরা জানি নিম্নবিত্ত মধ্যবিত্ত খেটে খাওয়া অজস্র মানুষ নানা পেশার সঙ্গে যুক্ত, তারা মোটর বাইক ব্যবহার করেন। ভোটের দুদিন আগে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর বাইক চলাচল বন্ধ, সাবজেক্ট টু সাম কিছু এমার্জেন্সি কোনগুলো সেগুলোর এখনো প্রপার কোনো জাজমেন্ট আসেনি। এই যে এই ধরনের একটা নোটিফিকেশন, আপনার কি মনে হয় না সাধারণ মানুষের ভোগান্তি? দেখুন, এটা সম্পূর্ণভাবে এই ধরনের, যদি সামগ্রিকভাবে মোটর বাইক বা টু হুইলার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়, সেটা সম্পূর্ণভাবে জনবিরোধী, আপত্তিকর। মানুষ টু হুইলার কেনেন, কেউ স্কুটার, কেউ বাইক, তারা কেনেন, তারা কত দরকারে ব্যবহার করেন, কত এমপ্লয়মেন্টের সঙ্গে জড়িয়ে গেছে আজকের দিনে। ফলে এটা করছে কি এরা কি পাগল হয়ে গেছে নাকি? বাংলার উপরই যত এই ধরনের অগণতান্ত্রিক, আপনারা তো রয়েছে। আচ্ছা, একটা লোক যদি স্কুটারে যায়, একটা লোক সে অফিসে যেতে পারে, ব্যবসায় যেতে পারে, বিপণনে মার্কেটিং এ যেতে পারে, কোনো খাবার পৌঁছে দেওয়ার জন্য যেতে পারে, কোনো রোগীকে কোনো সার্ভিস দিতে যেতে পারে, কত রকম কাজে যেতে পারে টু হুইলার। সেখানে বাইক নিয়ে যাওয়া যাবে না, এটা কোনো কাজের কথা হলো? মানুষের জীবন জীবিকায় হস্তক্ষেপ করছে, যেটা কুণাল দা বললেন সেই সূত্র ধরে অনেক মানুষের জীবন জীবিকা বাইকের সাথে ইনভলভড আছে, সেটা র্যাপিডো হোক, ব্লিঙ্কিট হোক, জোম্যাটো হোক, ইত্যাদি হোক, ফুড ডেলিভারি সিস্টেম হোক, ট্যাক্সি সার্ভিস হোক, ইত্যাদি। তো বাইক, যেটা কুণাল দা বলেন, এবার তো নির্বাচন কমিশন মানুষের জীবন জীবিকায় হাত দিয়ে দিচ্ছে, এ রাগ ভোট বাক্সে গিয়ে পড়বে। যারা যারা বাইক চড়েন, এর প্রতিবাদে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। একদম। দিলীপ ঘোষ 2021 সালে তো একই কথা বলেছিলেন, তা সেবার কি হয়েছিল? সেবারও তো একই কথা বলেছিলেন, সেবারও তো সেন্ট্রাল ফোর্সই ভোট করেছিল। আবকি বার 200 বার কে বলেছিল? বিজেপি বলেছিল।
দিলীপ বাবু তো তখন সভাপতি ছিলেন, রোজ বিকেলে যোগদান মেলা করে এপাশ ওপাশ থেকে লোক ডেকে এনে দুনিয়ার বিতর্কিত লোকদের নিজেদের মঞ্চে পতাকা কে ধরিয়েছিল? দিলীপ ঘোষ ধরিয়েছিলেন। তা আজকে হঠাৎ তিনি এই একই নতুন কথা বলছেন? কোনো না কোনো গরম কথা বলতে হয় ওনাকে খবরে ভেসে থাকতে গেলে। উনি তো নতুন কথা কিছু বলছেন না। 21 সালেও একই জিনিস হয়েছে, সেন্ট্রাল ফোর্স দিয়ে বলছে। এই ডায়লগ গুলোই দিলীপ ঘোষরা দিয়েছেন, এই সংলাপ গুলোই দিলীপ ঘোষরা দিয়েছেন। তফাৎ এই, তখন উনি অবিবাহিত ছিলেন, এখন উনি বিবাহিত। এর বাইরে তো সংলাপে কোনো বদল নেই। অমিত শাহের বক্তব্য, উনি যেটা বলেছেন যে মমতার কিছু কালেক্টর তাদের নাম কেটেছে, যাদের নাম বাদ গেছে ভোটের পর তাদের নাম ভোটার তালিকায় উঠবে। ওনার দয়া, ভোটার তালিকা বিজেপির বাবা সম্পত্তি, একজনও জেনুইন ভোটার কেন বাদ যাবে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে সওয়াল করে মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ আনতে হবে? অমিত শাহ যদি বলে থাকেন যে এগুলো পরে হয়ে যাবে, উনি করার কে? উনার কাছে কোন নথি আছে আর এই মানুষটার কাছে কোন নথি নেই, এ তফাৎ কি? কেন বাংলার একজন বৈধ মানুষকেও, নাগরিককেও, ভোটারকেও এই পরিমাণ হয়রানিতে ফেলেছেন এই বিজেপি? এই লম্বা লম্বা লাইন কে ছিল পাশে? তৃণমূল। স্থানীয় তৃণমূলের নেতারা একটু জল নিয়ে গেছেন, কেউ কোনোভাবে হেল্প লাগলে করেছেন। একজন বিজেপির নেতাকে দেখা যায়নি ওই লাইনে বিপন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। অমিত শাহ দয়া নয় এটা, ভোটারদের ভোটার লিস্টে থাকা এবং নাগরিকত্ব, এটা অমিত শাহের দয়া নয়। এগুলো, এই ঔদ্ধত্যের জবাব অমিত শাহ পাবেন। আপনারা নাম কেটেছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি লড়াই করে নাম ফেরাচ্ছেন। শান্তনু সিনহা বিশ্বাসকে ইডি গতকাল আগামীকাল তলব করেছে বালি পাচার মামলা। দেখুন, তো ভোটের সময় এসে ওনাদের সমস্ত এই এজেন্সিগুলো তৎপরতা হয়। আইন আইনের পথে চলবে, আমরা কোনো কথা বলতে পারি না, কিন্তু টাইমিংটাই বলে দেয় পলিটিক্যাল কাজ হচ্ছে। টাইমিংটাই বলে দেয় পলিটিক্যাল কাজ হচ্ছে এগুলো। আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, কিন্তু যে মামলা 5 বছর আগের, কোন মামলা 6 বছর আগের, তখন সব মনে হচ্ছে এখন ভোটের মুখে, ভোট চলাকালীন এখন কখনো তৃণমূলের প্রার্থী, কখনো কেউ পুলিশ সংগঠনের কোনো নেতা, কেউ কোনো অমুক, সেই সময় সব এজেন্সিকে এসে আসতে হবে। এগুলো মানুষ বোঝেন, এই সব তলবেন না, মানুষ বোঝেন যে কোনটা রাজনীতি আর কোনটা সত্যি কোনো তদন্তের। তো এটা রাজনীতি। তো আমরা আর এত সকাল 12টা আমি এটা কি উত্তর দেবো? एक जो है ऑपरेशन लॉन्च किया है, ऑपरेशन ऑल आउट, और अब उसको कहा जा रहा है ऑपरेशन एडवांस आउट। पहले आर्मर्ड व्हीकल्स दिख रहे थे, अब एम्फीबियस व्हीकल जो एडवांस वेपन सिस्टम के साथ है, उसे पोलिंग ड्यूटी पर लगाया जा रहा है। क्या ये युद्ध हो रहा है या कोई इलेक्शन हो रहा है? वो तो युद्ध कर रहा है बंगाल का जनता का साथ। बंगाल का जनता का ऊपर उसका कोई कॉन्फिडेंस नहीं है, रेस्पेक्ट नहीं है। वो जानते हैं उसका जो एंटी बंगाल पॉलिसी है, बंगाल उसको फिर से रिजेक्ट करने वाली है। इसीलिए पूरा मिलिट्री सिस्टम, मैं उसको एक रिक्वेस्ट करूंगा, इतना सारे जो आधा मिलिट्री इतना सारे सब कार्स, वो लोग एक टैंक उतारिए, एक टैंक उतरना चाहिए। ये भाजपा इलेक्शन कमीशन को इलेक्शन ड्यूटी में टैंक उतरना चाहिए। एक एक टैंक अगर करीब से देखने का मौका मिल जाए आदमी लोगों को तो बहुत अच्छा होगा। उसके साथ 2-3 तो रफाल भी मंगवा ले। हाँ, थोड़ा रफाल भी घूमेगा कलकत्ता के शहर के ऊपर। वो थोड़ा टैंक उतरने को बोलिए। অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক নেমেছে, ওই তো আমরা রাফালের উপরে অপেক্ষা করছি, রাফালটা বাকি আছে। এগুলো কি আদৌ ভোট করতে পারবে, গলিতে ঢুকতে পারবে? देखिए ये আরে এগুলো, এই যে সমস্ত আধা সেনা বৈঠক, আরে এগুলো সীমান্তে করলে তো পহলগাঁও, পুলওয়ামা, উরি এগুলো তো হয় না। তো সেনাটা বাংলার বিরুদ্ধে আছে, বাংলার গানেই লেখা আছে হাল্লা চলেছে যুদ্ধে। এটা হচ্ছে, এই বিজেপি হচ্ছে হাল্লার রাজার দল।
হাল্লা চলেছে যুদ্ধে। তো এখানে আধা সেনা আধা ট্যাঙ্ক এইসব নামিয়ে একটা ভয়ের মহল তৈরি করা হচ্ছে। তো আমরা বলছি তো একদম অরিজিনাল ট্যাঙ্ক নামান না রাস্তায়, দু চারটে ট্যাঙ্ক ফ্যাঙ্ক ঘুরুক, তারপরে যখন আপনারা মিলিটারিকেও জড়াচ্ছেন, কিন্তু তারপরেও যখন দেখবেন যে বাংলার মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছেন, তখন এই বিজেপি নেতাদের খুঁজে পাওয়া যাবে। তো ইয়ার কি হচ্ছে? ভোটের নামে আপনি সেনা নামাচ্ছেন, ট্যাঙ্ক নামাচ্ছেন, অস্ত্র দেখাচ্ছেন, ফাজলামি হচ্ছে। আর পাহলগাঁও থেকে জঙ্গি ঢুকে এসে বাঙালি পর্যটকদের গুলি করে মারছে, তার একটা জঙ্গি ধরা পড়েনি। সেনা তুলে এনে এখানে বাংলায় রুট মার্চ করানো হচ্ছে, সেনাদের সাঁজোয়া গাড়ি বাংলার রাস্তায় পাঠানো হচ্ছে। আর কত ভাবে? তবে এটা বুঝতে হবে, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে সামলাতে গোটা নরেন্দ্র মোদীর গোটা বিজেপি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, সবকটা রাজ্যের সিবিআই, ইডি, এনআইএ, আধা সেনা, কমিশন, কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে হাওয়াই চপ্পল। তো সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কি কি করছে। আরো ট্যাঙ্ক ফ্যাঙ্ক নামাক, রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আনুক। Well, yesterday in the same press conference of Trinamool, we have heard the next 150 hours is very crucial for Bengal because Amit Shah has already called meeting with three heads. Today you talk about central forces being deployed in Bengal. What is the second phase of election now going to look like? Will it be even more intense than the first? We don't want to make any further comment on that. Our leadership, they are watching over the situation, but they are trying their best and they are creating some situation that is not normal, absolutely abnormal. But we are confident that people of Bengal, they will reject Bhajpa again. And all these are, you are seeing all these, their jo activities hai with soldiers, paramilitary, military cars, etc. All are, they are panic reaction, as they have no confidence, no respect towards Bengal and people of Bengal. They have no relation with people of Bengal. They are trying to grab Bengal by a backdoor policy. I just want to add to what Kunalda said. For the first time in the history of independent India, the Election Commission is doing voter intimidation in Bengal. It has never happened before. This is a classic case of voter intimidation by using amphibious vehicles, by using more than 2,400 companies of armed forces. And this is basically scaring the people of Bengal. But let me say this in very clear terms, that people of Bengal are the ones who fought for the independence of this country. We are the direct descendants of Netaji Subhash Bose, Khudiram Bose, Binoy Badol Dinesh, Lal Bal Pal. You cannot intimidate us, you cannot scare us. And the people of Bengal will give a befitting reply to BJP and this BJP's commission come 4th of May. आज गृहमंत्री अमित शाह ने सुकना में दादा एक सेकंड कोल আমি वेट করছিলাম। आज गृहमंत्री अमित शाह ने कहा है कोट अनकोट इस भाषा में कि हम ममता के गुंडों को कहना चाह रहे हैं कि 4 तारीख के बाद आपको उल्टा लटकाकर सीधा किया जाएगा। या क्या कोई लैंग्वेज हुआ? ये तो लोकल गुंडाओं का लैंग्वेज है, वो तो देश का होम मिनिस्टर है, उसके मुंह से ये लैंग्वेज क्या सही है? ये पूरा उनके मुंह से लोकल गुंडों का भाषा निकल रहा है। और वो क्या बोल रहा है? हम बोल रहा है उसको, अगर दम है तो आप खुद 4th of May आप बंगाल में रहिए, वॉच करिए कैसे फेस्टिवल होता है पूरा बंगाल में, ग्रीन वेव होता है पूरा बंगाल में, कैसे ममता दीदी और अभिषेक का लीडरशिप में पूरा तृणमूल कांग्रेस 4th टाइम के लिए वापस आएगा। सो वी रिक्वेस्ट ऑनरेबल होम मिनिस्टर, kindly fix your appointment date schedule in Bengal on the day of
কাউন্টিং। 1999 জনের নামের একটা তালিকা তৈরি করে লালবাজার ওয়েলফেয়ার কমিটিকে দিয়েছে এবং তারা বলেছে যে লালবাজারের নির্দেশ যে ওয়েলফেয়ারের দোয়াই দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের থেকে অব্যাহতি চাইলে হবে না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকতে হবে। সেরকম একটা তালিকা তৈরি করে ওয়েলফেয়ার কমিটিকে লালবাজার দিয়েছে, সেই নির্দেশ দিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষায় তাদেরকে নামতে হবে। এ তো বিজেপি তৈরি করে দেওয়া তালিকা, তো বিজেপি তৈরি করে দেওয়া তালিকা বিজেপির যাতে সুবিধা হয় বলে তারা মনে করছে, সেইগুলো এই সমস্ত প্রতিষ্ঠানকে দিয়ে এখন করাচ্ছে। ফলে এর আলাদা কোনো তাৎপর্য নেই এবং কিছু হ্যারাসমেন্টের চেষ্টা করছে মানুষজনকে, কিছু হ্যারাসমেন্টের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের শিকড় এত গভীরে যে এসব করে তৃণমূল কংগ্রেসের দুর্গে একটা চুলের মতো ফাটলও ধরাতে পারবে না। नुसरत जी कहेंगे, ये टाइमिंग देखिए, ये ईडी समन कर रहा है, क्या कर रहा है, वो लॉ विल टेक इट्स ओन कोर्स, बट द टाइमिंग इज द फैक्टर टू जज। अब सोचिए क्यों अभी हो रहा है, तो इतना इन्वेस्टिगेशन चल रहा है इतना बरस से चल रहा है, और जब वोट आ गया है तब उसका एक्टिविटीज बढ़ गया है। ये पूरा पॉलिटिकली मोटिवेटेड, ये टाइमिंग ये प्रूव कर रहा है। আরাবুল ইসলাম প্রায়শই অভিযোগ করছেন, বিভিন্ন রকম থ্রেট তার উপর আসছে। আজকে অভিযোগ করেছেন বন্দুক দিয়ে তাকে খুনের চেষ্টা করা হয়েছে প্রচার চলাকালীন দেউলি 1 নম্বর। এইসব নিয়ে বলতে হবে না, এখন কার কি অভিযোগ কার কি মনে আসছে কি করে বলবো। থ্যাংক ইউ।